প্রিয় ছাত্রছাত্রী, মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি 2025 বিষয় বাংলা পার্ট 3-তে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। পার্ট 3-তে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের পাঠ্যপুস্তকের অন্তর্গত যে দুটি প্রবন্ধ রয়েছে, অর্থাৎ হারিয়ে যাওয়া কালি কলম, যেটি শ্রীপান্থ বা নিখিল সরকারের লেখা, এবং আরেকটি বাংলা ভাষায় বিজ্ঞান, যিনি পরশুরাম ছদ্মনামে লিখতেন, সেই রাজশেখর বসুর লেখা। এই দুটি প্রবন্ধ থেকে এবছরের অর্থাৎ 2025-এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের করতে হবে, সেগুলি নিয়েই আজকের ভিডিওই আমি আলোচনা করব। তোমাদের প্রথমেই জানিয়ে দিই, প্রবন্ধ থেকে তোমাদের এমসিকিউ এবং এসএকিউ যে প্রশ্নগুলি আসবে, তার জন্য অবশ্যই তোমরা তোমাদের যে প্রবন্ধগুলি রয়েছে টেক্সট বইয়ে, অর্থাৎ এই দুটি প্রবন্ধকেই তোমরা ভালোভাবে খুঁটিয়ে পড়বে, তাহলে এসএকিউ বা এমসিকিউ এর জন্য তোমাদের কোনো অসুবিধা হবে না। তবে ব্যাখ্যাধর্মী প্রশ্নের ক্ষেত্রে আমরা যে প্রশ্নগুলো আজকে আলোচনা করতে চলেছি, সেই প্রশ্নগুলি তোমাদের 2025-এর মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে আমি আরো একটা কথা বলে রাখি, যে দুটি প্রবন্ধ রয়েছে, হারিয়ে যাওয়া কালি কলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান, এই দুটি প্রবন্ধের মধ্যে তোমরা যদি যে কোনো একটি প্রবন্ধকে ভালোভাবে তৈরি করো, তাহলেই কিন্তু যে ব্যাখ্যাধর্মী যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নটা তোমরা উত্তর লিখতে পারবে। কেননা দুটো প্রবন্ধ থেকেই তোমাদের যে বড় মানের কোশ্চেন অর্থাৎ ব্যাখ্যাধর্মী কোশ্চেন দুটো প্রবন্ধ থেকেই থাকবে, এবং তোমাদেরকে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো এসো আমরা দেখে নিই এই দুই প্রবন্ধ থেকে কোন প্রশ্নগুলি 2025-এর মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, হারিয়ে যাওয়া কালি কলম। হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ তোমরা নিশ্চয়ই পড়েছো। এই প্রবন্ধে লেখক জানিয়েছেন কিভাবে আমাদের জীবন থেকে, অর্থাৎ যেমন যেমন আমাদের সভ্যতার অগ্রগতি ঘটেছে, যেমন যেমন আমাদের টেকনোলজির উন্নতি ঘটেছে, তেমন তেমন আমাদের কাছ থেকে কিন্তু কালি কলম হারিয়ে গেছে। তো সেই নিয়ে একটা খুব সুন্দর মনোজ্ঞ প্রবন্ধ, হারিয়ে যাওয়া কালি কলম, খুব ইন্টারেস্টিং, তোমরা ইতিমধ্যে পড়েছো। এবং এই প্রবন্ধের প্রায় প্রতিটি লাইনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তথাপিও এই প্রবন্ধ থেকে যে লাইনগুলো 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরছি। এসো আমরা দেখে নিই। দেখো, 1 নম্বর প্রশ্ন, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। অর্থাৎ এই ফাউন্টেন পেন সংক্রান্ত একটি প্রশ্ন তোমাদের থাকবে। আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল? ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাসটি লেখো। প্রশ্নটা এভাবে আসতে পারে, অথবা এই প্রশ্নটা আরো একটু সহজ করে আসতে পারে, জন্ম নিল ফাউন্টেন পেন। অর্থাৎ ফাউন্টেন পেনের যে জন্মের ইতিহাস, সেটাই কিন্তু এই প্রশ্নের উত্তর। আমরা 2 নম্বর প্রশ্নে আসবো। দেখো, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, বিষয়টি ব্যাখ্যা করো। অর্থাৎ পেন ইজ মাইটার দেন সোয়ার্ড, পেনের ক্ষমতা তলোয়ারের থেকেও বেশি, এমন বলার কারণ কি বলে তোমার মনে হয়? 3 নম্বর দেখো, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। খুবই গুরুত্বপূর্ণ লাইন। কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন? তোমরা অলরেডি এগুলো পড়ে নিয়েছো। এসো আমরা দেখে নিই পরের প্রশ্নগুলো। 4 নম্বর প্রশ্ন আমি রেখেছি, যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। লিপি কুশলীদের কাজ কি ছিল? প্রবন্ধ অনুসরণে লিপি কুশলীদের যে বর্ণনা রয়েছে তা নিজের ভাষায় লেখো। 5 নম্বর দেখো, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, সবির পরিচয় দাও। আমি প্রথমেই তোমাদের সূচনায় বলেছিলাম যে কালি আর কলম কিভাবে আমাদের জীবন থেকে হারিয়ে গেছে টেকনোলজি অর্থাৎ প্রযুক্তিবিদ্যার উন্নতির সাথে সাথে। এই সবই বলতে কিন্তু প্রাবন্ধিক আসলে সেই কালি এবং কলমের কথা বলেছেন। এই অবলুপ্তির কারণ কি, এ বিষয়ে লেখকের মতামত কি? পরের প্রশ্ন দেখো, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। বক্তা কে? তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে লেখো। তো এই গেল হারিয়ে যাওয়া কালি কলম থেকে প্রশ্ন।
তোমরা যদি হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ থেকে প্রশ্ন করতে চাও 5 নম্বরের জন্য, তাহলে আমি যে প্রশ্নগুলো বললাম সেগুলো তোমরা অবশ্যই সুন্দরভাবে তৈরি করে নেবে। আর তোমরা যারা বাংলা ভাষায় বিজ্ঞান থেকে বড় কোশ্চেন করব ঠিক করেছো, তাদের জন্য এবার তোমরা দেখে নাও বাংলা ভাষায় বিজ্ঞান থেকে কোন প্রশ্নগুলো এবার 5 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো 1 নম্বর, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটি। কোন দোষের কথা বলা হয়েছে, কিভাবে এই দোষ থেকে মুক্তি পাওয়া যাবে? এই প্রশ্নটি ব্যাখ্যা করার আগে আমি তোমাদের এই প্রবন্ধ সম্বন্ধে 2-1 কথা বলবো। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা বা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে পরশুরাম যেটা বলতে চেয়েছেন যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করতে গেলে আমরা কি কি বাধার সম্মুখীন হই বা আমরা কোন কোন সমস্যার মুখে পড়ি এবং সেই সমস্যাগুলোকে আমরা কিভাবে সমাধান করব, অর্থাৎ সেই সমস্যা সমাধানের উপায় কি, তারই কিন্তু সুচিন্তিত মতামত লেখক এই প্রবন্ধটিতে তুলে ধরেছেন। তো সেই প্রসঙ্গে এই প্রশ্নটি যে বাংলা ভাষায় এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে, কিভাবে এই দোষ থেকে মুক্তি পাওয়া যাবে? 2 নম্বর দেখো, খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কি? এই বিষয়কে ভিত্তি করে প্রাবন্ধিক সাধারণ সাহিত্য থেকে বৈজ্ঞানিক সাহিত্যকে আলাদা করেছেন কেন? তোমরা জানো যে শব্দের ত্রিবিধ বলতে প্রাবন্ধিক বুঝিয়েছেন অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। এবং এই প্রসঙ্গে প্রাবন্ধিক আরো বলেছেন যে বৈজ্ঞানিক সাহিত্য এবং সাধারণ সাহিত্য কিভাবে ডিফার করে একে অপরের থেকে। আমরা জানি যে সাধারণ সাহিত্যে যে অলংকার, বিশেষ করে অনেক উপমা অলংকার থাকে বা বিভিন্ন অলংকার থাকে, সেক্ষেত্রে বৈজ্ঞানিক সাহিত্য থেকে তিনি কিন্তু অলংকারকে বর্জন করার কথা বলেছেন। এই প্রসঙ্গে লেখক কালিদাসের একটা বিখ্যাত উক্তি তুলে ধরেছেন যে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। এই হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটা কিন্তু একটা অলংকার। এই অলংকার যুক্ত শব্দ বা অলংকার যুক্ত বাক্য বৈজ্ঞানিক সাহিত্যে যতই কম থাকে ততই ভালো। তো সেই প্রসঙ্গে লেখক সাধারণ সাহিত্য এবং বৈজ্ঞানিক সাহিত্যকে কিভাবে আলাদা করেছেন তোমরা নিশ্চয়ই পড়েছ। অতএব তোমরা এই প্রশ্নটা, যে কথাগুলো আমি বললাম সেগুলো মাথায় রেখে অবশ্যই সুন্দরভাবে তৈরি করে রাখবে, কারণ 2025-এর মাধ্যমিকের জন্য এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এসো আমরা 3 নম্বর প্রশ্নে আসি। এতে রচনা উৎকট হয়। কিসে রচনা উৎকট হয়, এর থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে বলে লেখক মনে করেন? এখানেও কিন্তু বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার সমস্যার কথা বলা হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক লেখক ইংরেজির হুবহু অনুবাদ করেন, আর ইংরেজির হুবহু অনুবাদের ফলে কিন্তু রচনাটা অনেক উৎকট হয়ে যায়। এই প্রসঙ্গে লেখক অনেক উদাহরণ দিয়েছেন, সেই উদাহরণগুলো তোমরা ব্যাখ্যা করবে এবং কি করলে এই যে উৎকট হচ্ছে এই জায়গা থেকে কি করে মুক্তি পাওয়া যেতে পারে তার কিন্তু সুচিন্তিত মতামত প্রাবন্ধিক তার প্রবন্ধে কিন্তু উল্লেখ করেছেন। তোমরা সেগুলো উল্লেখ করবে। এ সময় দেখে নিই এবার পরের প্রশ্ন। 4 নম্বর দেখো, বৈজ্ঞানিক সন্দর্ভ কি? বাংলা ভাষায় বৈজ্ঞানিক সন্দর্ভ লেখার জন্য কেমন রচনা পদ্ধতি প্রয়োজন বলে লেখক মনে করেন? তোমরা লক্ষ্য করছো নিশ্চয় যে প্রত্যেকটা প্রশ্নেই কিন্তু রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞানের সমস্যা এবং সেই সমস্যা কি করে সমাধান করা যায় তার জন্য সুচিন্তিত মতামত। এক্ষেত্রেও সেই তাই তোমাদেরকে উল্লেখ করতে হবে। 5 নম্বর প্রশ্ন দেখো, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যতই কম থাকে ততই ভালো। কি কম থাকার কথা বলা হয়েছে, বিষয়টি পরিস্ফুট করে। এখান থেকে দেখো 6 নম্বর প্রশ্ন, বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ প্রায় নজরে পড়ে। কোন দোষের কথা বলা হয়েছে, কিভাবে এই দোষ থেকে মুক্তি পাওয়া যাবে? তোমরা ভালোভাবে এই প্রশ্নটা লক্ষ্য করো। এই প্রসঙ্গে লেখক একটি কথা বলেছেন, অল্প বিদ্যা ভয়ঙ্করী। অর্থাৎ আমরা দেখেছি অনেক লেখক কম জেনেই অনেক তথ্য তাদের লেখাতে তুলে ধরেন। প্রাবন্ধিক তার প্রবন্ধে উল্লেখ করেছেন, কোন একজন বলেছেন যে ওজোন গ্যাস স্বাস্থ্যের পক্ষে উপকারী। লেখক বলছেন এই বিষয়টা কিন্তু
সেই অল্প বিদ্যা ভয়ঙ্করের মতো বিষয়। কারণ বিজ্ঞান সম্বন্ধে রচনা লিখতে গেলে বিজ্ঞানের যে নলেজ বা বিজ্ঞানের যে সাধারণ ধারণা বা যে বেসিক যে জ্ঞান, সেই জ্ঞানটা থাকা কিন্তু অবশ্যই জরুরি। বিখ্যাত লেখকদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো কিন্তু হয় না। সমস্যা কখন হয়? নতুন লেখক বা অবিখ্যাত লেখকরা যখন বিজ্ঞান বিষয়ক রচনা লেখেন। এই প্রসঙ্গে প্রাবন্ধিক এই দোষ থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে তার পথও কিন্তু তিনি বলে দিয়েছেন। তিনি কি বলেছেন? যে কোনো অবিখ্যাত লেখকের লেখা ছাপানোর আগে বিখ্যাত লেখককে দিয়ে, অর্থাৎ সেই বিষয়ের এক্সপার্ট বা পারদর্শী যারা, তাদেরকে দিয়ে চেক করে নেওয়ার কথা বলেছেন। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে সমস্যা এবং সমাধান দুটোই কিন্তু প্রাবন্ধিক তার এই প্রবন্ধে উল্লেখ করেছেন। অর্থাৎ কি কি সমস্যায় আমাদের পড়তে হয় বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করতে গেলে, এবং সেই সমস্যা থেকে সমাধানের পথ লেখক কিন্তু বলে দিয়েছেন। তো মোটামুটি এগুলি হলো এই দুটি প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে তোমাদের বলতে পারি যে তোমরা যদি এই প্রশ্নগুলো, এই মাত্র কয়েকটা প্রশ্ন যে প্রশ্নগুলি বললাম আমি, এই প্রশ্নগুলো তোমরা যদি ঠিকভাবে প্রস্তুত নাও বা তৈরি হয়ে যাও, তাহলে 2025-এর যে বাংলার যে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের বাংলা বিষয়ে প্রবন্ধ পাঠ থেকে যে প্রশ্নগুলি আসবে সেই প্রশ্নের উত্তর লিখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। অর্থাৎ এটা গ্যারেন্টি বলা যেতে পারে যে এখান থেকে 100% তোমরা সঠিক উত্তর দিতে পারবে। তো আজ এ পর্যন্তই। আমরা পরের পাঠে তোমাদের যে বাকি অংশগুলো আছে সেগুলো নিয়ে আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আসছি। দেখা হবে।